স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 119 জন প্রাণ হারিয়েছে। তাদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিল। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারজনিত মৃতের সংখ্যা বেড়ে 175 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শিশু 93 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 10 লাখ নারী ও শিশু অনাহারে আছে। অঞ্চলটিতে মানবিক সংকট তীব্র হচ্ছে। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় এ তথ্য জানিয়েছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে উপকূলীয় ছিটমহলে ঢোকার সাহায্য খুবই অপর্যাপ্ত। খাদ্যের সরবরাহ না হলে অনাহারে মৃত্যু আরও বাড়বে বলে সতর্ক করেছে সংস্থাগুলো। এদিকে গাজা সীমান্তে হামাসের হামলায় অন্তত 4 ইসরায়েলি সেনা আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায় তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল ছুড়েছে। অন্যদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির আল আকসা মসজিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন ফিলিস্তিনিরা। এর আগেও বহুবার বেনগভির আল আকসা মসজিদে প্রবেশ করেন। তখন এর প্রতিবাদে বিক্ষোভকারী ফিলিস্তিনিদের ওপর গুলি ছোড়ে ইসরায়েলি সেনারা। অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনের পক্ষে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার সিডনির হারবার ব্রিজে এই বিক্ষোভ হয়। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জ ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নিয়েছেন। ফিলিস্তিনিদের জন্য 100 টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে পাকিস্তান। মানবিক সহায়তার প্রথম চালানটি আজ রাতে ইসলামাবাদ বিমানবন্দর থেকে পাঠানো হবে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। ইয়েমেন উপকূলে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ডুবে কমপক্ষে 68 জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 70 জন। শনিবার সন্ধ্যায় আবিয়ান প্রদেশে আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে 154 জন আরোহী ছিলেন। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। এ ঘটনায় 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ইয়েমেন উপকূলের এই সমুদ্রপথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাকিস্তান ও ইরান দ্বিপক্ষীয় বাণিজ্য $10 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যে একাধিক চুক্তিতে সই করেছে। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। রোববার স্বাক্ষরিত এই চুক্তিগুলোতে জ্বালানি, বাণিজ্য সহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের 2 দিনের পাকিস্তান সফরে এসব চুক্তি হয়। যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জাতিসংঘ সনদের আওতায় শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রতি পাকিস্তানের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানান। পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 299 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 140টি শিশু রয়েছে। রোববার দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ভারী বৃষ্টি ও বন্যায় ফসলি জমির পাশাপাশি 1,500-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 400-র বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ আগামী সপ্তাহে দেশটির মধ্যাঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। পানির তীব্র সংকট চলছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। সেখানে প্রতিদিন পানির জন্য লড়াই করছেন বাসিন্দারা। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মার্সি কর্পস জানিয়েছে শহরের অর্ধেকের বেশি কূপ শুকিয়ে গেছে। আফগানিস্তানে এখন এক বালতি পানি পাওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতো। ইতিহাসে প্রথমবারের মতো একটি রাজধানী শহর পুরোপুরি পানি শূন্য হওয়ার মুখে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে কাবুল। গত 3 দশকে কাবুলের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ। 20 লাখ থেকে এখন তা 50 লাখের কাছাকাছি। এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে শহরের অর্ধেকের বেশি কূপ এরই মধ্যে শুকিয়ে গেছে।
প্রতিবছর কাবুলে প্রায় 4,40,00,000 কিউবিক মিটারের বেশি পানি উত্তোলন করা হয়, কিন্তু প্রকৃতি সেই ঘাটতি পূরণ করতে পারছে না। আন্তর্জাতিক সাহায্য সংস্থা মার্সি কর্পসের তথ্য অনুযায়ী কাবুলের 80% ভূগর্ভস্থ পানি বিষাক্ত। অপরিকল্পিত স্যানিটেশন ব্যবস্থা ও কারখানার বর্জ্যের কারণে এসব পানিতে জীবাণু ছড়িয়ে পড়ছে। এতে ডায়রিয়া ব্যাপকভাবে ছড়াচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নারী ও শিশুরা। অনেক নারীকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে। একা বাইরে যাওয়া নিষিদ্ধ হওয়ায় তাদের পথ আরও কঠিন হয়ে পড়েছে। এমনকি শিশুরাও স্কুল বাদ দিয়ে পানি সংগ্রহে বের হচ্ছে। অবস্থা আরও জটিল করে তুলেছে আন্তর্জাতিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায়। 2025 সালের মধ্যে কাবুলে পানি ও স্যানিটেশন খাতে প্রয়োজন $26,40,00,000, অথচ এখন পর্যন্ত মাত্র $80,00,000 তহবিলে এসেছে। বিশেষজ্ঞদের মতে এই সংকট কাবুলের জন্য একটি অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত। দ্রুত উদ্যোগ না নিলে চরম বিপর্যয় আসন্ন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণ থেকে ভূমিধস ও বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 5,900 জনেরও বেশি মানুষকে। নিখোঁজ রয়েছেন 3 জন। গত এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টি হচ্ছে অঞ্চলটিতে। প্রবল বর্ষণে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারীরা খাবার ও ওষুধ সরবরাহের জন্য রাস্তা মেরামতে কাজ করছেন। তাইওয়ানের প্রধানমন্ত্রী চো জং সোমবার দক্ষিণাঞ্চলীয় শহর তাইনান পরিদর্শন করেন। ভারতের দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা হিসেবে উল্লেখ করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে অপমানজনক, দেশবিরোধী ও অসাংবিধানিক বলে আখ্যা দেন তিনি। সম্প্রতি দিল্লির লোধি কলোনি থানার এক তদন্ত কর্মকর্তা 8 জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের নথিপত্র অনুবাদের অনুরোধ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অতিথি ভবন বঙ্গভবনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে একটি চিঠি পাঠান। সেই চিঠির শিরোনাম ছিল বাংলাদেশি ভাষায় লেখা তথ্যের অনুবাদ সংক্রান্ত। ওই চিঠিতে বাংলাকে বাংলাদেশি জাতীয় ভাষা বলে উল্লেখ করা হয়। রোববার তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে ওই সরকারি চিঠিটি পোস্ট করে তার তীব্র নিন্দা জানানো হয়েছে। দলের তরফে বলা হয়েছে, বিজেপি বাংলা বিদ্বেষের সকল সীমা পার করে ফেলছে। এই ঘটনায় কেন্দ্র সরকারকে বাঙালি বিরোধী বলেও মন্তব্য করেন মমতা। জাপান সাগরে 3 দিনব্যাপী যৌথ নৌ মহড়া চালাচ্ছে রাশিয়া ও চীন। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদের একটি মন্তব্যের জেরে গত সপ্তাহে রাশিয়ার জলসীমার কাছে 2টি পারমাণবিক সাবমেরিন পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই এই মহড়া শুরু করল রাশিয়া ও চীন। মহড়ায় সাবমেরিন উদ্ধার, সাবমেরিন প্রতিহত, বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র বিরোধী অভিযান এবং সমুদ্রপথে যুদ্ধ পরিচালনার অনুশীলন করছে দেশ দুটি। রোববার থেকে রাশিয়ার ভ্লাদিভস্টক বন্দরের কাছে জাপান সাগরে এটি শুরু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা চালিয়ে যেতে তার বিশেষ দূত স্টিভ উইটকফ আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার ওপর আরও কঠোর শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে দেওয়ার অঙ্গীকারও করেন ট্রাম্প। তবে এজন্য শর্ত জুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ব্যয় বহন করতে হবে ইউরোপকে। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু স্টিভ উইটকফ এর আগেও পুতিনের সঙ্গে একাধিকবার মস্কোতে বৈঠক করেছেন। তিনি একই সঙ্গে মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত হিসেবেও কাজ করছেন। আজারবাইজান থেকে গ্যাস আমদানি করছে সিরিয়া। এই গ্যাস তুরস্কের মধ্য দিয়ে পৌঁছাচ্ছে আলেপ্পো থার্মাল স্টেশনে। এর ফলে উৎপাদন শুরু হয়েছে 14 বছর ধরে বন্ধ থাকা বিদ্যুৎ কেন্দ্রে। এতে চলমান বিদ্যুৎ সংকট কমবে বলে আশাবাদী সিরিয়ার নতুন সরকার। বর্তমানে শুধু এই ইউনিট থেকেই উৎপাদিত হচ্ছে 900 মেগাওয়াট বিদ্যুৎ। এর ফলে দৈনিক 4 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে। চুক্তি অনুযায়ী সিরিয়ায় বছরে 1.2 বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করবে আজারবাইজান। এই গ্যাস যাচ্ছে কাস্পিয়ান সাগরের শাহদেনিজ গ্যাস ক্ষেত্র থেকে, যেটি পরিচালনা করছে ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি। গ্যাস পৌঁছাতে ব্যবহৃত হচ্ছে তুরস্কের আন্তঃদেশীয় পাইপলাইন। শেষ করছি দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলার সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।